ত্রিদেশীয় জোটের পারমাণবিক সাবমেরিন বিক্রির চুক্তি নিয়ে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ফ্রান্সের অকাসের পক্ষে সাফাই নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। কাল নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাগত জানাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। 21 সেপ্টেম্বর অংশ নেবেন জাতিসংঘের মূল পর্বে। এবং 3 দিনের ঐতিহাসিক মহাকাশ ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 3 পর্যটক। স্বয়ংক্রিয় প্যারাশুটের মাধ্যমে সমুদ্রে অবতরণ বর্ণনা করলেন সেরা অভিজ্ঞতা হিসেবে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আফগানিস্তানে মাধ্যমিক পর্যায়ের স্কুল খুললেও শুধু ছেলে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার সুযোগ পেয়েছেন। মাধ্যমিক স্তরে মেয়ে শিক্ষার্থীদের আপাতত ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান। এমন সিদ্ধান্তে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখছেন দেশটির নারী শিক্ষার্থীরা, আর এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তবে তালেবানের এক মুখপাত্র জানান, দ্রুতই মেয়েদের স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। তালেবানের ক্ষমতা গ্রহণের পর শনিবার থেকে খুলতে শুরু করেছে আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান। নানা ভয় আর উদ্বেগের মধ্যেই পড়ায় মনোযোগ দিতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এতদিন ছেলে মেয়েদের একসাথে ক্লাস হলেও তালেবানের শাসনে এখন আলাদাভাবে দেয়া হচ্ছে পাঠদান। আমাদের তেমন সমস্যা হচ্ছে না। সকালে মেয়েদের, বিকেলে ছেলেদের ক্লাস নেওয়া হচ্ছে। পুরুষ শিক্ষকরা ছেলেদের ক্লাস নিচ্ছে, নারী শিক্ষকরা মেয়েদের ক্লাস নিচ্ছে। প্রাথমিক স্কুলগুলোতে ছেলে মেয়েদের আলাদাভাবে ক্লাস নেওয়া হলেও ব্যতিক্রম মাধ্যমিক পর্যায়ে। তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা দিয়েছে, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে নারী শিক্ষক এবং শিক্ষার্থীরা ফিরতে পারবেন কিনা এ বিষয়ে কিছুই জানানো হয়নি। মেয়েদের ক্লাসে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি, তবে ক্লাসে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। সরকার অনুমতি দিলেই তারা স্কুলে আসবে। মেয়েদের স্কুলে যাওয়ার কোনো নির্দেশনা না আসায় আফগানিস্তানে নারীদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির শিশু তহবিল বা ইউনিসেফ বলেছে, সব বয়সী মেয়েদের জন্য আর দেরি না করে পুনরায় শিক্ষা শুরু করার সুযোগ দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, দ্রুত মেয়েদের স্কুল খুলে দেওয়ার বিষয়ে তাদের পরিকল্পনা রয়েছে। তালেবানের অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা বলছেন, আগের শাসনামলে নারী শিক্ষা নিষিদ্ধ হলেও এবার মেয়েদের পড়াশোনার সুযোগ দেওয়া হবে। তবে দেশটির মানবাধিকার কর্মীরা বলছেন, ক্ষমতা গ্রহণের পর নারীদের শিক্ষা ও কাজের সুযোগ দেওয়ার কথা বললেও তা থেকে সরে আসছে তালেবান, বাস্তবায়ন করছে না তাদের দেয়া প্রতিশ্রুতি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ত্রিদেশীয় জোটের পারমাণবিক সাবমেরিন বিক্রির চুক্তি নিয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। এই চুক্তির কারণে প্রথমবারের মতো প্যারিস তার রাষ্ট্রদূতদের ডাকতে বাধ্য হয়েছে বলে জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নবনিযুক্ত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, 3 দেশের এই চুক্তির ফলে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স। শনিবার স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক সাবমেরিন বিক্রির চুক্তিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন। দেশ দুটি কথায় ও কাজে মিল না রেখে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্কের অবমাননার মতো কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি। পারমাণবিক চুক্তি নিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। আপনি মিত্র হয়ে এমন আচরণ করতে পারেন না, এভাবে মিত্রতা চলতে পারে না। ফ্রান্সের মতো মিত্রের সঙ্গে এমন আচরণ নিষ্ঠুর ও অপ্রত্যাশিত। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নতুন এই চুক্তির কারণে মিত্র দেশগুলোর মধ্যে গুরুতর সংকট চলছে, আর এতে প্যারিসকে তার রাষ্ট্রদূতদের ডাকতে বাধ্য করা হয়েছে বলেও জানান তিনি। তবে ব্রিটেন থেকে রাষ্ট্রদূত তলবের প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো পরিস্থিতি পুনরায় মূল্যায়নের জন্য আমরা আমাদের রাষ্ট্রদূতদের তলব করেছি। এর থেকে নতুন সংকটের গুরুত্ব বোঝা যায়। এর আগে 3 দেশের জোট গঠনের তীব্র আপত্তি জানিয়ে আলোচনার জন্য দেশগুলো থেকে নিজের রাষ্ট্রদূতদের ডেকেছিল ফ্রান্স। এছাড়া নতুন চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে 12টি সাবমেরিন নির্মাণে $5,000 কোটি যে চুক্তি করেছিল তাও বাতিল করে অস্ট্রেলিয়া। এদিকে ব্রিটিশ পত্রিকা দ্য সানডে
সানডে টেলিগ্রাফে নিজের লেখা কলামে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, নতুন এ চুক্তির ফলে জোটভুক্ত 3 দেশ নিজেদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও সাইবার প্রযুক্তি ভাগ করে নেয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি ব্রিটেনের জাহাজ নির্মাণ শিল্পে নতুন কর্মস্থানের ক্ষেত্র তৈরি হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে কানাডার 44তম পার্লামেন্ট নির্বাচন কাল। ভাগ্য নির্ধারণ হবে ট্রুডোর। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে পথে ফিনল্যান্ডে যাত্রাবিরতিতে আছেন তিনি। সেখানে দুদিনের ব্যক্তিগত সফর শেষে রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় হেলসিঙ্কি ভান্টা বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে রোববার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন সভা সমাবেশ মিছিল করছেন নিউ ইয়র্কে। সবার মাঝেই এখন উৎসব আমেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আমরা আনন্দ সমাবেশ করছি। সকল পর্যায়ের নেতাকর্মীরা জ্যাকসন হাইট বাংলাদেশের অধ্যুষিত এলাকায় আমরা রাতভর এই গত ১ মাস ধরেই আমরা আনন্দ উল্লাস করছি। এদিকে জাতিসংঘে ও সাইড লাইনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ মিশন ও দূতাবাস। আগামী ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের মূল পর্ব রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে অংশ নেবেন শেখ হাসিনা। জাতিসংঘে অন্তত 4টি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এখানেই বরাবরের মতো তিনি বাংলায় ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর। এখন প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় দলীয় নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ৩ দিনের মহাকাশ ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন নভোচারী নন এমন 4 পর্যটক। এর আগে কোনো মহাকাশযান পৃথিবী থেকে এত উঁচুতে ওঠেনি যতটা উঠেছিল স্পেস ক্রু ড্রাগন। স্পেস এক্সের স্বয়ংক্রিয় এই মহাকাশযান থেকে ক্যাপসুলটি প্যারাশুটের মাধ্যমে পর্যটকদের নিয়ে সমুদ্রে অবতরণ করে। কেমন ছিল পর্যটকদের সেই মহাকাশ ভ্রমণ? 3 দিনের মহাকাশ সফর শেষে পৃথিবীতে ফিরেছে স্পেস এক্স ক্রু ড্রাগন ক্যাপসুল। এই প্রথম পৃথিবীর কক্ষপথে ঘুরে আসলো নভোচারী নয় এমন 4 জন পর্যটক। চলুন দেখে আসি কেমন ছিল তাদের এই সফর। স্পেস এক্স এর মহাকাশযানে পর্যটকরা সফরের সময়টায় মুভি দেখেছেন। স্পেস এক্স এর এই মহাকাশযানটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হওয়ায় এর নিয়ন্ত্রণ বা পরিচালনা নিয়ে কোনো কিছুই ভাবতে হয়নি তাদের। এই ক্যাপসুলটি ঘন্টায় 17,000 মাইল গতিবেগে চলেছে। পৃথিবীর বায়ুমণ্ডলকেই ব্যবহার করেছে নিজের গতিবেগ নিয়ন্ত্রণের জন্য। স্পেসক্রাফট নিচে নামার আগে প্যারাশুট ছেড়ে দেয়। এরপর কয়েকটি রিকভারি শিপ এসে ক্যাপসুলটি পানি থেকে সরিয়ে নিয়ে আসে। তাদের যাত্রার নাম দেওয়া হয়েছে মিশন ইন্সপিরেশন 4। 3 দিনের সফরে এই 4 জন পর্যটক 13 ফুট ক্যাপসুলের মধ্যে ছিলেন পৃথিবী থেকে 350 মাইল উপরে। এই সফরে মহাকাশে ছোটখাটো গবেষণাও করেছেন তারা। মহাকাশে তাদের শরীর কেমন আচরণ করে সেটি খতিয়ে দেখেছেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। ইন্সপিরেশন 4 এর টুইটার অ্যাকাউন্টেও শেয়ার করেছেন আর্কেনাক্স কিভাবে সেন্ট জুডের রোগীদের সাথে কথা বলেছেন। ইসাকম্যান কিভাবে শেয়ার বাজারের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। মহাকাশে যাওয়ার পর প্রথম 2 দিন তারা কোনো তথ্য দেননি। এমনিতেও মহাকাশে গেলে নভোচারী বা পর্যটকরা অস্বস্তিতে থাকেন লাইভে আসতে। নাসার গবেষণা বলছে এই সময়টায় তাদের মোশন সিকনেস থাকে আর মহাকাশে নির্বিঘ্নে ঘুমানো বেশ চ্যালেঞ্জিং। কিন্তু স্পেস এক্স এর ক্রু ড্রাগন ফ্লাইট কিছুটা ব্যতিক্রম। এই মহাকাশযান নভোচারী নয়, সাধারণ মানুষ নিয়ে মহাকাশে গেছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার দিনভর শহরের প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার সাধারণ মানুষ। এ সময় শহর জুড়ে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর কয়েকশো সদস্য। অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করায় দেশটির বর্তমান প্রেসিডেন্ট কাইস সাইদের তীব্র সমালোচনা করে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। গেল 25শে জুলাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে পার্লামেন্ট স্থগিত করেন প্রেসিডেন্ট। এরপরই নির্বাহী ক্ষমতা বলে রাষ্ট্রভার গ্রহণ করেন কাইস সাইদ। কানাডার 44তম পার্লামেন্ট নির্বাচন সোমবার। এখন শেষ মুহূর্তের প্রচারণা চলছে দেশটিতে।
বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও টুলের। বিশ্লেষকরা বলছেন এবারও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 170 আসন পাবে না। এতে জোটবদ্ধ সরকারই গঠিত হতে পারে ফের, আর সেটি হলে ট্রুডোর দল কোণঠাসায় থেকে যেতে পারে। কানাডার নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের উত্তেজনা বিরাজ করছে। সোমবারের ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। নির্বাচনে এবার ট্রুডোর প্রধানতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুল। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি নেতা জাগমিত সিংও রয়েছেন আলোচনায়। নির্বাচনে প্রধান এজেন্ডা স্বাস্থ্য খাত, কোভিড ঝুঁকি হ্রাস করা সহ ভ্যাকসিন ইস্যুতে জোর দিচ্ছেন ট্রুডো। তবে এ নিয়ে বেশি কড়াকড়ি করায় অনেক কানাডিয়ানই অসন্তুষ্ট। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে গত জুলাইয়ে জাতিসংঘে নতুন অঙ্গীকার করে ট্রুডো সরকার। 2030 সালের মধ্যে তারা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ 2005 সালের তুলনায় 40 থেকে 45% কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তবে কনজারভেটিভ নেতা এরিন ওটুল 2030 সাল নাগাদ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ 2005 সালের তুলনায় 30% কমানোর কথা জানিয়েছেন। আর এনডিপি নেতা জাগমিত সিং জলবায়ু ইস্যুতে লিবারেলদের সাম্প্রতিক ঘোষণাকে ফাঁকা প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেছেন। মূলত কানাডার 44তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2023 সালে। গত মাসে লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো গভর্নর জেনারেল মেরি সাইমনকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করেন। নির্ধারিত সময়ের 2 বছর আগে এই নির্বাচন প্রশ্নে ক্ষমতাসীন দলের যুক্তি, তারা পার্লামেন্টে সংখ্যালঘু। 338 আসনের পার্লামেন্টে 170 পেতে হয় সংখ্যাগরিষ্ঠতার জন্য, কিন্তু লিবারেল পার্টির আছে 157টি আসন। তাই সরকার ও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার অভাবে প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না লিবারেল। যদিও বিশ্লেষকরা বলছেন এবারও কোনো একক দল সংখ্যাগরিষ্ঠ হবে না। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবার সুইজারল্যান্ডের 2টি শহরে রোড শো করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সংশ্লিষ্টদের প্রত্যাশা দেশের পুঁজিবাজার সহ অন্যান্য খাতে এই রোড শো থেকে বিনিয়োগ বাড়বে, যা দেশের অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করবে। সুইজারল্যান্ডের জুরিক থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবার সুইজারল্যান্ডের 2টি শহরে রোড শো করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। দেশটির জুরিক ও জেনেভায় এ 2টি রোড শো অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা BSECর এই রোড শোগুলিতে সুইজারল্যান্ডের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক চিত্র তুলে ধরবেন। বিশেষ করে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ সুবিধা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরবেন তারা। আর সেই সাথে প্রবাসীরা কিভাবে সরাসরি দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করবেন তার কৌশল ও নিরাপত্তার বিষয়টিও তারা তুলে ধরবেন। এর বাইরেও বিশ্বের আরও বিভিন্ন দেশ ও শহরে এই রোড শো করার তাদের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সুইজারল্যান্ডের এই 2টি রোড শোতেই ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরাও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। BSECর এই রোড শোগুলো থেকে বাংলাদেশের পুঁজিবাজার তথা অন্যান্য খাতেও বিদেশি বিনিয়োগ আরও বাড়বে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে, এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সুইজারল্যান্ডের জুরিক থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। অপরূপ সৌন্দর্যের নগরী সুইজারল্যান্ডের জুরিক করোনা সংক্রমণ কমায় যানজট ও দূষণমুক্ত শহরে বেড়ে গেছে পর্যটকদের পদচারণা। এই মুহূর্তে সুইজারল্যান্ডের জুরিখে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, তোহার জুরিক লেক, যার রাতের সৌন্দর্য এক ধরনের, দিনের সৌন্দর্য আরেক ধরনের। চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এই এলাকার চিত্র এক ধরনের, এবং আজকে সকাল থেকে যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তার সৌন্দর্য কিন্তু ভিন্ন ধরনের। অর্থাৎ সবকিছু মিলিয়ে সৌন্দর্যের অপরূপ যে লীলাভূমি তা বলা চলে এই জুরিক লেক এবং এই তার আশপাশের এলাকাকে ঘিরে।
সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টিও পর্যটকদের থামাতে পারেনি এর সৌন্দর্য উপভোগ করতে। আমরা দেখছি সকাল থেকে পর্যটকরা এখানে আসছেন এবং বিশেষ নৌযান রয়েছে, সেই নৌযানে করে তারা এই পুরো লেক পার ঘুরছেন। তবে সাধারণত আবহাওয়া ভালো থাকলে, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল যে দিনে পর্যটকের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়। আজকে সকাল থেকে যেহেতু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং কিছুটা ঠান্ডাও রয়েছে, সে কারণে কিন্তু পর্যটকের উপস্থিতি অনেকটা কম, এমনটাই জানিয়েছেন এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন। এর পাশে একটি ভাস্কর্য রয়েছে এবং সেই ভাস্কর্যের সৌন্দর্য উপভোগ, এর আশেপাশে দাঁড়িয়ে পর্যটকরা ছবি তুলছেন এবং এই লেকে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। পাখির সাথে এখানে রাজহাঁস যে খেলা, সেটিও আসলে এই পর্যটকরা উপভোগ করছেন। তাদের সাথে যে শিশুরা রয়েছে, তাদের বাচ্চারা রয়েছে, তারাও কিন্তু এটি উপভোগ করছে। ইউরোপের মধ্যে এই জুরিক লেক, ইউরোপে যারা ভ্রমণ করতে আসেন যে পর্যটকরা, বিশেষ করে তাদের কাছে এটি খুবই আকর্ষণীয়। এই লেকটি প্রায় 3 কিলোমিটার বিস্তৃত রয়েছে এই লেকটি, এবং লেকের সৌন্দর্য অর্থাৎ নীলাভ যে জলরাশি রয়েছে তার সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন। তবে করোনার কারণে এদেশের পর্যটন খাতেও কিছুটা ধস নেমেছিল, তবে এখন করোনা থেকে ধীরে ধীরে দেশটি বেরিয়ে আসছে, সে কারণে পর্যটকের উপস্থিতি ধীরে ধীরে আবারও বাড়ছে। তো পর্যটন খাতের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আশা করছেন যে আবারও এই দেশটি আগের অবস্থায় ফিরবে এবং এদেশের অর্থনীতিতে কিন্তু এই যে পর্যটন খাত তা বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে। আপনি জানেন যে সুইজারল্যান্ড হচ্ছে পৃথিবীর মধ্যে অর্থাৎ পৃথিবীর স্বর্গ বলা হয় তাকে। পর্যটকদের কাছে এর আকর্ষণ এতটাই, বিশেষ করে সুইজারল্যান্ডের যে দুটি শহর রয়েছে জুরিক এবং জেনেভা, তার সৌন্দর্য সব সময় পর্যটকদের আকর্ষণ করে থাকে। তো সুইজারল্যান্ডের জুরিক লেক পার থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সুইজারল্যান্ডের জুরিক থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। এ ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়ের।